স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। বড় স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখিয়ে এখন বড্ড চাপে টিম টাইগার্স। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না, রাশিদ নবীদের বড় ব্যবধানে হারিয়ে রান রেট ভালো করার বিকল্প নাই। শ্রীলঙ্কার কাছে হোঁচট খেয়ে রবিবার বিশ্রামে ছিলেন লিটনরা। পরের ম্যাচে কোথায় কোথায় উন্নতি কিংবা পরিবর্তন দরকার, দুবাই থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এই মাঠে কি বাংলাদেশের ক্রিকেটাররা টাইগাররা খেলতে নামতে পারবে? সুপার ফোরে না উঠতে পারলে এই মাঠে আসা হবে না। সুপার ফোরে উঠতে হলে শেষ ম্যাচ অর্থাৎ মঙ্গলবার আবুধাবিতে আফগানদের নাচিয়েই ছাড়তে হবে। শুধু নাচিয়ে ছাড়লে হবে না, বড় ব্যবধানে বাংলাদেশকে জিততে হবে, রান রেটটা ভালো রাখতে হবে, তারপর চেয়ে থাকতে হবে 18 তারিখ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। কিন্তু বাংলাদেশের পক্ষে কি সেটা সম্ভব? একটা স্ট্যাট দিয়ে শুরু করি। এই যে জুলিয়ান উড বেশ কিছুদিন আসলে বাংলার ব্যাটারদের ছক্কা শিখিয়েছে, 4 ছক্কা শিখিয়েছে, পাওয়ার হিটিং শিখিয়েছে। তার মেসেজ ছিল অন্তত প্রতি ওভারে একটা ছক্কা হাঁকাও, ম্যাচে অন্তত 10-15টা পারলে 20টা ছক্কা হাঁকাও। কিন্তু গত ম্যাচে বাংলাদেশের মাত্র একটা ছক্কা হয়েছে, অর্থাৎ শামীম পাটোয়ারি শেষের দিকে একটা ছক্কা হাঁকিয়েছেন। তার আগের ম্যাচে আমরা দেখেছি হংকং এর বিপক্ষে মাত্র 2টা ছক্কা হয়েছে, অর্থাৎ 2 ম্যাচ শেষে বাংলাদেশ টিম মাত্র 3টা ছক্কা হাঁকিয়েছে। অথচ এই বছরে অলরেডি বাংলাদেশ 100টা ছক্কার বেশি মেরেছে, ম্যাচ প্রতি গড়ে 8-এর আশপাশে ছক্কা হাঁকিয়েছে। এশিয়া কাপে এসে কি হলো? জুলিয়ান উড আসার পর কি হলো? ছক্কা মারার জায়গায় উল্টো আসলে ছক্কা মারা ভুলে গেছে। বেশি মারবে কি? বাংলাদেশ ব্যাটাররা এখন ছক্কা হাঁকাতেই পারছে না। অন্যদিকে তৃতীয় প্রতিপক্ষ এশিয়া কাপে বাংলাদেশের, সেটা হলো আফগানিস্তান। তারা মাত্র একটা ম্যাচ খেলেছে হংকং এর বিপক্ষে, সেই ম্যাচে আফগান ব্যাটাররা 10টা ছক্কা হাঁকিয়েছে। অর্থাৎ পার্থক্যটা যে কত আফগানিস্তানের সাথে বাংলাদেশের, সেটা কিন্তু একদম দিবালোকের মতো স্পষ্ট। আফগানিস্তানের বড় শক্তি, তাদের একাধিক অলরাউন্ডার আছে, অর্থাৎ কুলবাদিন নাইব আছেন, করিম জানাত আছেন, ওমর জাই আছেন, মোহাম্মদ নবী আছেন, রাশিদ খান আছেন, যারা ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে আফগানিস্তানকে আপার হ্যান্ডে রাখতে পারে। অন্যদিকে বাংলাদেশের বড় দুর্বলতা, ভালো মানের অলরাউন্ডার নেই। সাকিব তো নেই দলে, শেখ মেহেদি বাংলাদেশের একজন পাকা অলরাউন্ডার, তার পারফরমেন্সও আহামরি না। এখন প্রশ্ন আসতে পারে শেষ ম্যাচে, অর্থাৎ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বেস্ট 11টা কেমন হতে পারে? 3-4টা পরিবর্তন তো হওয়াই উচিত। যেমনটা শোনা যাচ্ছে যে বাংলাদেশ 3-4টা পরিবর্তন করতে পারে। সর্বপ্রথমে আসলে টপ অর্ডারে পরিবর্তন আমরা এক্সপেক্ট করছি না, কারণ তানজিদ তামিম, ইমন থ্রু আউট দ্য ইয়ার ভালো ক্রিকেট খেলছে বা টুকটাক তারা রান করছে। লিটন কুমার দাস তো নাম্বার 3-তে নামেনি। তবে তাওহিদ হৃদয় যে আউট অফ ফর্ম, যার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে, ইন্টেন্ট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেই তাওহিদ হৃদয়ের জায়গায় হয়তো সাইফ হাসান, হয়তো নূর হাসান সোহান, যে কাউকেই আমরা শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দেখতে পারি। কেন জানি মনে হচ্ছে সোহানের হয়তো ভাগ্য খুলে যেতে পারে, কারণ সোহান নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে 2টো ছক্কা হাঁকিয়েছেন, প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। কিপিংটাও করতে পারেন। লিটন যদি মনে করেন যে তিনি কিপিংটা ছেড়ে সোহানের কাছে দিয়ে তিনি ব্যাটিংটা আরো ফোকাস করবেন, ক্যাপ্টেন্সি করবেন, চাপটা একটু কমাবেন, সেটা হলেও হতে পারে। রিশাদ একদম বাজে বোলিং করেছে বলা যায়। 2 ম্যাচে তার বোলিং ছিল একদম অর্ডিনারি। সেই জায়গাটাতে রিশাদের জায়গায় নাসুম বেস্ট 11-এ খেলবে, সেটাই আসলে সবাই প্রত্যাশা করছে। নাসুম কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার আছে তার, পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচে তার ম্যাচ সেরার পুরস্কার ছিল। অর্থাৎ নাসুম কিন্তু সবশেষ কয়েকটা সিরিজে ভালো করছে, কিন্তু এখানে ব্যাক টু ব্যাক 2 ম্যাচে রিশাদকে খেলিয়ে টিম ম্যানেজমেন্ট হয়তো ভুলই করেছে। আরেকটা জায়গায় পরিবর্তন হতে পারে, সেটা হলো পেস অ্যাটাকে। তানজিম সাকিব পরপর 2 ম্যাচ খেলেছে, গত ম্যাচে শরীফুল ফিরেছিল একাদশে, তাসকিন বাহিরে চলে গিয়েছেন। শেষ ম্যাচে তাসকিনকে তো ফেরাতে হবে, তাসকিন আসলে প্রিমিয়াম ফাস্ট বোলার। সেই জায়গাটাতে তাসকিন ফিরলে বাহিরে যাবেন কে? তানজিম সাকিব নাকি শরীফুল? যে কোনো একজন তো বাহিরে যেতেই হবে। আর এই দুজনকে যদি টিম ম্যানেজমেন্ট বাহিরে রাখে, সেই ক্ষেত্রে হয়তো মোস্তাফিজের সঙ্গে তাসকিন এবং সাইফুদ্দিনকেও দেখা যেতে পারে। সো বেস্ট 11-এ 3-4টা পরিবর্তন শেষ ম্যাচে হবে। বাংলাদেশকে একদম হিংস্র হয়ে নামতে হবে। আফগানদের রুখে না দিতে পারলে, বড় ধাক্কা না দিতে পারলে, রান রেটটা ভালো না রাখতে পারলে বাংলাদেশের সুপার ফোরে ওঠাটা স্বপ্নই থেকে যাবে। সাইফুল রূপক, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 2 ওভার 2 উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে কোন বাংলাদেশ? জাকের শামীম পারল না বাঁচাতে। লঙ্কানদের কাছে হেরে কি তবে এশিয়া কাপ থেকে ছিটকে গেল টাইগাররা? সমীকরণ যদিও এখনো টিকে রেখেছে লিটনদের আশা। বিস্তারিত কোহিনুর কণার রিপোর্টে। এশিয়া কাপের শেষ প্রস্তুতি, ডাচদের বিপক্ষে টস জিতে টানা 2 ম্যাচে ফিল্ডিং নিল বাংলাদেশ। ব্যাটারদের প্রস্তুতির বেজে গেল 12টা, সমালোচনার ঝড় চারিদিকে। এর মধ্যে এশিয়া কাপে এসেও হেরে হাঁপাতে থাকা হংকং এর বিপক্ষেও টস জিতে ডিফেন্সিভ মুডে লিটনের দল।
পলায়নে মুক্তি নাই। এবার টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দিল শ্রীলঙ্কা। এরপর টাইগারদের ক্রিকেট ইতিহাসে এলো সেই দুঃস্বপ্নের রাত। 2 ওভার 2 উইকেট, বোর্ডে 0 রান। প্রথমবার কোনো রান না করে বাংলাদেশ হারিয়ে ফেলল 2 উইকেট। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে টি-20তে প্রথম 2 ওভারে রান না করা দ্বিতীয় দল টিম টাইগার্স। টি-20তে সপ্তমবার প্রথম 2 ওভার মেইডেন দিল কোনো দল। বাংলাদেশের বেলায় প্রথম হলেও এই ঘটনা অবশ্য আগেও ঘটিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে 2012 সালে পাকিস্তানের বিপক্ষে আর 2014তে ইংলিশদের বিপক্ষে। চামিরা আর তুষারা কোনো রান না দিয়ে ব্যাক টু ব্যাক উইকেট তুলে টাইগার ব্যাটারদের কাছে হয়ে উঠলেন এক বিভীষিকার নাম। এশিয়া কাপ হিস্ট্রিতে উইকেট মেডেল নিয়ে এই লিস্টে আরও আছেন হংকংয়ের আতিক, পাকিস্তানের শাহনিয়াজ, ভারতের ভুবনেশ্বর কুমার। শুরুর ধাক্কা থেকে খানিকটা উঠে দাঁড়ানোর চেষ্টা অবশ্য করেছেন জাকের আর শামীম। 14 নম্বর ওভারে গিয়ে বাংলাদেশের রান রেট গিয়ে ঠেকেছে 6-এর ঘরে। দুজনে মিলে গড়েছেন 86 রানের পার্টনারশিপ। বাংলাদেশের জন্য যা টি-20তে 6 নম্বর উইকেটের সর্বোচ্চ। এই ডুও লড়াই অবশ্য শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি বাংলাদেশকে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট কোং পেয়েছে এফ গ্রেড। এদিকে 140-এর বেশি রান তাড়া করে লঙ্কানরা ম্যাচ জিতে নিয়েছে 14.4 ওভারে। সুযোগ থাকতেও হংকংয়ের বিপক্ষে কচ্ছপ গতির ইনিংস খেলেছিল বাংলাদেশ। আর লঙ্কানদের বিপক্ষে বড় হারে টাইগারদের নেট রান রেট গিয়ে ঠেকেছে -0.650। 4 দলের মধ্যে আছে টেবিলের 3 নম্বরে। সমীকরণ অবশ্য বলছে এখনও বাংলাদেশের আছে সুপার 4-এ যাওয়ার সুযোগ। হংকংকে 94 রানে হারানো আফগানিস্তানকে হারাবে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছেও হারবে রশিদ খানরা। ব্যাস কেল্লা ফতে। কোহিনুর কণা, 71। ভারতের বিপক্ষে লড়াইয়ের বাইরেও পাকিস্তানিরা নিজেদের সাথেও লড়াই চালাচ্ছে। 1 বছরে কে বেশি ডাক মারতে পারবেন তার লড়াই। ভারতের বিপক্ষে 0 রানে ফেরা সাইম আইয়ুবের চলতি বছর ডাক 4টা, সতীর্থ হাসান নওয়াজের ডাক 5টা। বুঝতেই পারছেন পাকিস্তানের ব্যাটিং নাজুক কতটা। ফয়সাল হাবিবের রিপোর্ট। এশিয়া কাপে এবারের ভারত পাকিস্তান ম্যাচের আবহটা ছিল ভিন্ন রকম। রাজনৈতিক অস্থিরতার কারণে এবার 2 ক্যাম্পেই এই ম্যাচ যুদ্ধের আবহ তৈরি করেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 2 দলের দর্শক উপস্থিতিও প্রায় সমান সমান হয়েছে। খেলা শুরু হলো কেউ কিছু বুঝে ওঠার আগে উইকেটও পড়ল। মুহূর্তেই পাকিস্তান ক্যাম্প নীরব। 0 রানে প্যাভিলিয়নের দিকে সাইম আইয়ুব। ইন্টারেস্টিং ব্যাপার হলো এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেও ডাক মেরেছিলেন পাকিস্তান ওপেনার। অর্থাৎ এশিয়া কাপে 6টা ম্যাচ চলছে, হংকং প্রায় বাদ পড়ে গেছে। বাংলাদেশের সম্ভাবনা নাই বললেই চলে। আর এত কিছুর ভিড়ে আইয়ুব একটা রানও যোগ করতে পারেননি নিজের নামে। গল্প তো এখানেও শেষ হচ্ছে না। এশিয়া কাপের 2টা সহ এবছর ইতোমধ্যেই 4টা ডাক মেরেছেন সাইম। অবশ্য 1 বছরে 4টা ডাক মেরেও ফার্স্ট বয় হতে পারেননি আইয়ুব। 2024 সালে 1 বছরে 6টা ডাক মেরে লিস্টের 1-এ আছেন জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এঙ্গারাভা। এদিকে 2-এ আছেন সাইমেরই সতীর্থ হাসান নওয়াজ। চলতি বছরই 5টা ডাক মেরেছেন নওয়াজ। আর 4 ডাকে নম্বর 3-এ ওপেনার আইয়ুব। তবে এরই মধ্যে একটা জায়গায় অন্য সবার চেয়ে আলাদা হয়ে গেছেন সাইম। এবছর 4 বারই গোল্ডেন ডাক মেরেছেন পাকিস্তানের গোল্ডেন বয়। 1 বছরে 4 বার 0 রানে আউট হয়েছেন, একবারও 1 বলের বেশি ব্যাটিং করেননি। বল নষ্ট করা যে সাইমের পছন্দ না তা বোঝা যায় এই পরিসংখ্যানে। এদিক দিয়ে সাইমের প্রতিদ্বন্দ্বী হাসান নওয়াজ আবার একটু পিছিয়ে। 5 বার ডাক মারলেও কখনোই গোল্ডেন ডাকের স্বাদ পাওয়া হয়নি এই ডানহাতি ব্যাটারের। ডাক মারার আগে বেশ কয়েকটা বল যা নওয়াজ নষ্ট করেন তা বলতেই হচ্ছে। চলতি বছরের 4 ডাক সহ সাইম আইয়ুবের আন্তর্জাতিক টি-20তে ডাক এখন 60টা। এখানে অবশ্য লিস্টের শীর্ষ পজিশন থেকে বেশ খানিকটা দূরে আছেন সাইম। সর্বোচ্চ ডাকের লিস্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের সৌম্য সরকার, 13টা শূন্যের মালিক তিনি। পাকিস্তানের সর্বোচ্চও হতে পারেননি এখনো সাইম। উমর আকমলের আছে 9টা ডাক। বাবর আজমও টি-20তে 7 বার 0 রানে আউট হয়েছেন। কিন্তু সাইম আইয়ুবের 7টা ডাক মাত্র 41 ইনিংসে। এই হারে চলতে থাকলে লিস্টের শীর্ষে ওঠার পোটেনশিয়াল কিন্তু এই ব্যাটারের আছে। ফয়সাল হাবিব, 71। শুধু এনসিএল নয়, রাজশাহীতে বিপিএলও আয়োজন করা যায়। খালেদ মাসুদ পাইলটের ভাবনায় রাজশাহী স্টেডিয়াম সবকিছু প্রস্তুত করতে দিলেন 20 দিনের টাইম ফ্রেম। ফ্লাড লাইট আর প্রেস বক্স রেডি হলে এবারই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ মাঠে গড়াতে পারে। দায়িত্ব নিয়ে সবকিছু বদলে দিতে চান সাবেক ওই অধিনায়ক।
রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম। 20 দিন সময় দিলে আমি এটা দাঁড় করে দিতে পারবো। আমার ধারণা 5 দিনের মধ্যে এই সমস্ত লাইট সেট করতে পারবেন, যদি আপনার প্ল্যান থাকে যে আমি এখানে বিপিএল খেলাবো। পাইলটের চ্যালেঞ্জ মাত্র 20 দিনে প্রস্তুত করা যায় রাজশাহী স্টেডিয়াম। কোথায় কি অসঙ্গতি সেসব খুঁজে খুঁজে বের করে প্রস্তুত করতে চান সাবেক এই ব্যাটার। হাতে গুনে গুনে দেখালেন অল্প কটা বিষয়ের দিকে নজর দিলেই এই মাঠে এবারই বিপিএল আয়োজন করা যায়। 20 দিন সময় দিলে আমি এটা দাঁড় করে দিতে পারবো। আমার ধারণা বিকজ একটা ছোটো ডিপার্টমেন্ট, একটা ইলেকট্রিশিয়ানের ডিপার্টমেন্ট যে লাইট লাগাবেন আর ছোটো ছোটো সিভিলের যে ওয়ার্ক আছে, বেশি সময়ের ব্যাপার না। আমার মনে হয় যে রাতারাতি কাজ করলে আপনি 20-25 দিনের মধ্যে এটা সম্ভব। বিপিএল এর বাকি অনেক দিন, পাইলট চাইলেন মোটে 20 দিন। ফ্ল্যাট লাইট, ড্রেসিং রুম আর প্রেস বক্স, এই কটা বিষয় যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে চট্টগ্রাম, সিলেট আর বহুল ব্যবহৃত ঢাকার পর আরও এক ভেন্যু পাওয়া যায়। আমি মনে করি যে ডিপেন্ড আপনি হাউ ইউ ওয়ার্ক, যে আপনি ওই ভেন্যুতে খেলা করতে চান কিনা। বাট আমি মনে করি আপনি তো অলরেডি আজকে মাঠ দেখলেন, মাঠটা কিন্তু বিউটিফুল মাঠ, যে কোনো খেলাই সম্ভব। ঘরের কাজ নাকি পরকে দিয়ে করাতে হয় না, এই তত্ত্ব মেনে নিয়ে দায়িত্ব নিতে চান রাজশাহীতে বিপিএল ফেরাতে। নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে চান সাবেক এই উইকেট কিপার ব্যাটার। এখানে 3টা জিনিস লাগে অফ সাইডে। একটা হচ্ছে ড্রেসিং রুম লাগে প্লেয়ারদের ভালো, আর হচ্ছে একটা প্রেস বক্স লাগে। প্রেস বক্সটা আমার কাছে মনে হয় যে খুবই সুন্দর জায়গা। এই যে পশ্চিম পারে যে আপনি গ্যালারিটা দেখছেন, ওই গ্যালারিতে বিশাল বড় একটা হল রুম আছে। এই যে ওয়ালটন যেখানে মাঝখানে আছে, এই হল রুম আছে। ওইখানে হল রুমের মধ্যে আপনি যদি পুরোটা সামনের দিকে ফ্রন্টে পুরো গ্লাস করে দেন, এটা গ্লাস শুধু ওয়ালটা ভেঙে গ্লাস করতে খুব বেশি 10-12 দিন বা এরকম সময়। প্ল্যান হচ্ছে আপনার সাথে খেলাবো কি না, যদি হয় আমি মনে করি যে খুব সুন্দর। বিকজ এখানে আমি সবসময় কেন পজিটিভভাবে একটু বলি যে এই অঞ্চল বলে না, গোটা বাংলাদেশে আমাদের ক্রিকেট প্রমোট করতে হবে। বিসিবিও হয়তো সেই কথাই ভাবছে। এনসিএল এর গেল আসর অনুষ্ঠিত হয়েছিল এক ভেন্যুতে, এবার আর তা নয়, ছড়িয়ে দেওয়া হয়েছে দেশের 3 স্টেডিয়ামে। বিপিএলেও যদি একই চিত্র দেখা যায় তাহলে মন্দ হতো না। আপনি যদি সাপোজ রাজশাহীর ভেন্যুতে রাজশাহী খেলা দেন, আর রংপুরে যেহেতু আমাদের মাঠ নাই, স্টেডিয়াম নাই, সেই ক্ষেত্রে যদি আপনি রংপুরের ভেন্যুটা যদি বগুড়ায় করেন, প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোতে যদি আপনি এই খেলাগুলোকে নিয়ে যান, তাহলে ওই অঞ্চলের মানুষ কিন্তু সাপোর্ট করার জন্য যুব সমাজ সবাই মাঠে আসবে। অনেক অনেক বোলার থাকে, অনেক প্লেয়ার থেকে নেট বোলার হিসেবে নেটে বল করবে, তার স্বপ্ন থাকে। আবু নাইম, 71, রাজশাহী। দীর্ঘদিন পর বগুড়ায় ক্রিকেট ফেরার যে আমেজ শুরু হয়েছিল, বেরসিক বৃষ্টি তা পরিণত করেছে বিষাদে। ঘরের মাঠ বলেই মুশফিকের ছিল বাড়তি টানা। সমর্থকরা হতাশ হয়ে ঝেড়েছেন ক্ষোভ, চেয়েছেন টিকিট মূল্য ফেরত। বিস্তারিত সাদাতুর রাফির রিপোর্টে। বৃষ্টিতে খেলা বন্ধ, মাঠের অবস্থা এতটাই খারাপ যে কানা ঘোষা চলছে চান্দু স্টেডিয়াম থেকেই সরানো হবে এনসিএল। এমন খবরই হয়তো মুশফিক নিজেই হাজির হয়েছিলেন মাঠে, অনেক চেষ্টা করেও যে শেষমেশ আর সফল হতে পারলেন না। মুশফিক যখন মাঠে গো ধরে বসে আছে গ্যালারিতে, তখন সমর্থকদের মন ভারী। দীর্ঘদিন পর যে স্বপ্ন বুনছিল ওরা, কয়েক ঘন্টার বৃষ্টিতেই তা ভেস্তে গেছে। অনেক চেষ্টার পরও খালি হাতে মুশফিক ফিরে গেলে ম্যাচ অফিসিয়ালরা মাঠে ডাকে 2 ক্যাপ্টেনকে। বেশ কিছুক্ষণ পরিস্থিতি বুঝিয়ে শেষমেশ ম্যাচটাকে ঘোষণা করা হয় পরিত্যক্ত। এমনকি আগামী 2 দিনের খেলাও সরিয়ে নেওয়া হয়েছে রাজশাহী স্টেডিয়ামে। এই খবরটা গ্যালারিতে ছড়িয়ে পড়তেই শুরু হয় উত্তেজনা। খেলা না দেখে মাঠ ছাড়তে না চাওয়া দর্শকদের একরকম জোর করে বের করে দেয় মাঠ কর্মীরা। 50 টাকা 100 টাকাতে ঢুকে কি হলো, পরে আমাদেরকে আনসার বিডিবি দিয়ে বাইর করে দিল, মানে তাড়িয়ে দিচ্ছে। আমরা কোনো মানুষ না, বগুড়ার কোনো আমরা মানুষ না। ক্ষুব্ধ দর্শকরা একটা পর্যায়ে আটকে দেয় ক্রিকেটারদের গাড়ি। দাবি ওদের একটাই, অন্তত একটা ম্যাচ খেলে যান। তবে চূড়ান্ত হতাশাগ্রস্ত সমর্থকরা টিকিটের টাকা ফেরত না চেয়ে দাবি করেছেন এই টিকিটেই যেন পরবর্তী ম্যাচটা দেখানো হয়। আসলে কতটা হতাশ সেটা মাপবো কিভাবে বলেন, পুরোপুরি হতাশ। সেই দীর্ঘ 17-18 বছরের অপেক্ষার পরে অনেকখানি আশা করে আজকে একটু খেলার আশায় ছিলাম, সেই খেলাও হলো না। আমরা চাচ্ছি আমাদের যে টিকিট আমরা কাটছি, এই টিকিটের জন্য পরের ম্যাচে দেখতে পারি, একই টিকিটে খেলা যেন দেখতে পারি, সেই জন্য আমরা বিসিবির কাছে খুবই অনুরোধ জানাচ্ছি। তবে এত প্রতিবন্ধকতার মধ্যেও বগুড়ায় খেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় অনেক দর্শকই আবার বিসিবিকে দিয়েছেন ধন্যবাদ। বিসিবিকে আমরা ধন্যবাদ দিতে চাই যে বিসিবি দীর্ঘদিন পরে হলো বগুড়াবাসীর দিকে সুনজরে দৃষ্টিতে তাকিয়েছেন এবং একটা ভালো সিদ্ধান্তের কারণেই আজকে আমাদের স্টেডিয়ামের অনেকগুলো অবকাঠামোর পরিবর্তন এসেছে, অনেকগুলো বিষয় সংস্কার হয়েছে। 2 দিন পর বগুড়ায় আবারও এনসিএলের ম্যাচ ফিরবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে দর্শকদের এই ক্রিকেট প্রেম যদি দায়িত্বে থাকা কর্তাদের কান পর্যন্ত পৌঁছায়, তবে এবার অন্তত দীর্ঘমেয়াদী একটা সংস্কার হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
সাদাতুর রাফি, ৭১। এবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক কড়া সমালোচনা করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। তার দাবি ইনজুরির কারণে ইয়ামাল এই ম্যাচ মিসের পেছনে দায়ী মূলত স্পেন। ওদের অবহেলাতেই চোটে পড়েছেন এই তারকা ফরওয়ার্ড। এদিকে বার্সা কোচের করা অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। ফুটবল মাঠে তিনি ম্যাজিক্যাল, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দিনকে দিন হয়ে উঠেছেন বার্সেলোনার প্রাণভোমরা। সেই ইয়ামালি আবার মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ড দিয়েও প্রায়ই হন খবরের শিরোনাম। এবার এই তারকা ফরওয়ার্ডের কারণেই রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে বার্সেলোনা এবং স্পেনের ফুটবল ফেডারেশন। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে শনিবার বার্সেলোনার ট্রেনিংয়ে দেখা যায়নি লামিন ইয়ামালকে। ফ্যানদের মনে তখন প্রশ্ন, হঠাৎ কি হলো এই ফরওয়ার্ডের? উত্তর পাওয়া গেল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, যেখানে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক জানান চোটে পড়েছেন স্প্যানিশ এই তারকা। তবে এই চোটের পেছনে স্পেনকে দায়ী করে এই জার্মান কোচ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনেন বিস্ফোরক সব অভিযোগ। হ্যান্সি ফ্লিক প্রেস কনফারেন্সে দাবি করেন পিউবিসে খানিকটা অস্বস্তি নিয়েই স্পেনের হয়ে খেলতে গিয়েছিলেন এই বার্সেলোনা ফরওয়ার্ড। এমনকি সেখানে ট্রেনিংও করেননি তিনি। তবুও পেইনকিলার খাইয়ে বুলগেরিয়া আর তুরস্কের বিপক্ষে 2 ম্যাচে 140 মিনিটেরও বেশি ইয়ামালকে খেলিয়েছেন দেলা ফুয়েন্তে। আর তাতেই এই ফরওয়ার্ডের ইনজুরি কন্ডিশন হয় আরও খারাপ। সোজা কথায় ফুটবলারদের ফিটনেসের ব্যাপারে স্পেন উদাসীন তোলেন এমন গুরুতর অভিযোগ। শুধু তাই না, হ্যান্সি ফ্লিক এও বলেন তার সঙ্গে স্পেন কোচ দেলা ফুয়েন্তের খুব একটা যোগাযোগও নেই। এমন সব অভিযোগের পর চুপ থাকেনি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। হ্যান্সি ফ্লিককে তারা দিয়েছে কড়া জবাব। আরএফইএফ জানিয়েছে ইন্টারন্যাশনাল ডিউটিতে ইয়ামাল যখন স্পেনে যায় তখন বার্সেলোনার পক্ষ থেকে এই ফরওয়ার্ডের কোনো ইনজুরি সম্পর্কে তাদের কোনো তথ্য বা সতর্কতা দেওয়া হয়নি। তাছাড়া স্পেন দলের ফিজিও তার মেডিকেল চেকআপের সময়টাতে পায়নি ইয়ামালের কোনো ফিজিক্যাল ইস্যু। ইঙ্গিতটা স্পষ্ট, এই ফরওয়ার্ডকে পেইনকিলার দেওয়ার কোনো যৌক্তিকতাই নেই ওদের। হ্যান্সি ফ্লিকের দেলা ফুয়েন্তের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই এমন দাবিও উড়িয়ে দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। তাদের দাবি বার্সেলোনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন স্পেনের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। স্পেন আর বার্সেলোনার এমন কাদা ছোড়াছুরির নাটকে ইয়ামালের ইনজুরিতে পড়া নিয়ে তাই তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে দোষ জারি হোক, ভ্যালেন্সিয়ার বিপক্ষে তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও যদি ইয়ামাল না থাকেন তবে নিঃসন্দেহে তা ভোগাবে বার্সেলোনাকেই। রায়ান আহমেদ, ৭১। হবে নাকি আরো একবার 7 আপ? বার্সার সামনে আবারও প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, আবারও সেই হোম ভেন্যু। শেষবার এখানে 7-1 ম্যাচ জিতেছিল ফ্লিকের শিষ্যরা। নয়া সিজনে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ম্যাচটা বাংলাদেশ সময় রাত 1টায়। চলতি সিজনে খানিকটা নড়বড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টানা 2 জয়ে সিজন শুরু। এরপর রায়ো ভায়াকানোর সামনে হোঁচট। 3 ম্যাচে টেবিলের 5 নম্বরে কাতালানরা। ভ্যালেন্সিয়াকে হারিয়ে নতুন উদ্যমে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে প্রস্তুত হ্যান্সি ফ্লিক। এ ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।